আরে, আমার আয়নাটার কাজ কত দূর? 4 দিন হয়ে গেল। একটা সামান্য আয়না সারাতে এত সময় লাগার তো কথা না। মহাজন সাহেব, এটা সামান্য আয়না নয়। এর ফ্রেমের কারুকাজ এতটাই সূক্ষ্ম যে তাড়াহুড়া করলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আপনার পূর্বপুরুষের জিনিস, তাই একটু যত্ন করে করছি। হুম, তা বটে। আমার দাদার দাদার আমলের জিনিস। কিন্তু এটা আর আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। ভাবছি বিক্রি করে দেব। কি বলছেন মহাজন? আপনার বাপদাদার ঐতিহ্য বিক্রি করে দিবেন? হ্যাঁ, আরে, আমার বৈঠকখানায় নতুন একটা আয়না লাগানো হয়েছে। এখন এই আয়নার আর কোনো দরকার নেই, তাই বিক্রি করে দেব। তো মহাজন, খদ্দের পেয়েছেন? কে কিনবে এই মহামূল্যবান আয়না? তুই রেখে দে। তুই ছাড়া এই তল্লাটে আর কে আছে এই আয়নার মর্যাদা বুঝবে? কিন্তু মহাজন, আমি তো এর দাম দিতে পারবো না। এই যে অতি মূল্যবান জিনিস। আমি তোর কাছে দাম চাইনি। তুই যা পারিস তাই দিস। এই নিন মহাজন, আমার কাছে এই অল্প কিছু টাকাই ছিল, এর বেশি যে নেই। মহাজন টাকাগুলো নিয়ে চলে যায়। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে মন দেয়। মানুষ কত অদ্ভুত, জিনিসের কদর বোঝে না। যাক, অবশেষে শেষ হলো। বাপরে, কি অসাধারণ নকশা! যেন কোনো শিল্পী তার সমস্ত ভালোবাসা ঢেলে এটা বানিয়েছে। আহ, এবার দেখতে লাগছে বটে। আরিফ ক্লান্ত শরীরে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। এ কি? আয়না, এটা কে? এ তো আমি। কিন্তু আমার মুখটা এমন শান্ত, এমন স্নিগ্ধ আর উজ্জ্বল লাগছে কেন? মনে হচ্ছে যেন আমার মনে কোনো চিন্তাই নেই। সারাদিনের খাটুনির পর তো মুখটা তেলচিটে আর ক্লান্ত দেখানোর কথা। ধুর, হয়তো দোকানের এই টিমটিমে আলোর কারসাজি, না হলে এত পরিশ্রমে আমার মাথাটাই গেছে। কিরে আরে, একা একা কি এত ধ্যান করছিস? ওরে বাবা, এত বড় আয়না কোথায় পেলি? এত করে বাচ্চার ঘরের জিনিস বলে মনে হচ্ছে। কার এটা? আরে কামাল, আয়। এটা মহাজনের আয়না। সারাতে দিয়েছিল, পরে আমার কাছে বিক্রি করে দিয়েছে। তাই নাকি? তাহলে তো যাওয়ার আগে একবার দেখতেই হয়। দেখি তো আমাকে কেমন লাগছে এই রাজকীয় আয়নায়। বাহ বাহ, আমাকে তো কোনো সিনেমার নায়কের চেয়ে কম লাগছে না। কি বলিস আরিফ? আমার চেহারায় একটা রাজকীয় ব্যাপার আছে, তাই না? সবাই বলে। কামাল, 1 মিনিট দাঁড়া। তোর মাথার উপর ওঠা কি একটা আবছা সিংহের মাথা মতো লাগছে যে? সিংহের মাথা? কি যে বলিস না! আমার মাথায় আবার এই ঘন কালো চুল ছাড়ার কি থাকবে? তুই নিশ্চয়ই আমার সাথে মজা করছিস। আমি জানি তোর আসলে হিংসে হচ্ছে আমাকে এত সুন্দর লাগছে দেখে। না না, আমি সত্যি বলছি। দেখ, একটা আবছা সিংহের মাথা। তোর অহংকারী কথার সাথে সাথে ওটা যেন আরো স্পষ্ট হচ্ছে, আবার মিলিয়ে গেল। অদ্ভুত তো, আমি আগে কখনো এমন দেখিনি। তোর মাথা খারাপ হয়ে গেছে আরিফ। সারাদিন এই ভাঙাচোরা জিনিস নিয়ে পড়ে থাকলে মাথা তো খারাপ হবেই। যা, একটু বাইরে থেকে ঘুরে আয়। আমি চলি, আজ হাটে যেতে হবে। নিজের প্রশংসা বেশিক্ষণ শুনতে নেই, নজর লেগে যায়। আরিফ চিন্তিত মুখে আয়নাটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। না, এটা আমার চোখের ভুল হতে পারে না। প্রথমে আমার নিজের প্রতিবিম্ব, এখন কামালের মাথার উপরে সিংহের মাথা। অহংকারের প্রতীক। এই আয়নাটার নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। এটা সাধারণ কাঁচ আর রূপোর ফ্রেম নয়, এর থেকেও বেশি কিছু। কিছুক্ষণ পর গ্রামের বিধবা রহিমা খালা লাঠিতে ভর দিয়ে দোকানে প্রবেশ করে। তার হাতে একটা ছোট মাটির বাটি, একটা কাপড়ের টুকরো দিয়ে ঢাকা ছিল। আরিফ বাবা, ঘরে আছিস নাকি? হ্যাঁ খালা, আসুন আসুন। আরে, আপনি কেন কষ্ট করে এলেন? আমাকে ডাকলেই তো আমি যেতাম। বসুন, ওই টুলটায় বসুন। আর বলিস না, কাল রাতে তোর কথা খুব মনে পড়ছিল। ঘরে সামান্য সুজি ছিল, তাই ভাবলাম তোর জন্য একটু হালুয়া বানিয়ে নিয়ে যাই। সারাদিন একা একা থাকিস, কে তোকে রান্না করে খাওয়াই? নে বাবা, বাটিটা ধর, গরম থাকতে থাকতে খেয়ে দেখ। আপনি কেন এত কষ্ট করতে গেলেন খালা? আপনার নিজেরই তো ঠিক মতো চলে না, এই বয়সে আমার জন্য এত ভাবেন? আরে, তোর জন্য কষ্ট কিসের? তুই তো আমার নিজের ছেলের মতো। তোর মা বাবা বেঁচে থাকলে আজ কত খুশি হতো। ছেলেটা তাদের নাম রেখেছে। নে, কথা না বাড়িয়ে ধর। রহিমা খালার ক্লান্ত চোখ আয়নাটার উপর পড়ে। ও মা, কত সুন্দর আয়না বাবা! এমন ঝকঝকে আয়না তো আমি শুধু সিনেমার বাচ্চাদের ঘরেই দেখেছি। কি সুন্দর এর ধারগুলো!
একবার সামনে দাঁড়াবে নাকি খালা?